হায় রে সুপ্রিম কোর্ট। একটা কথাই বলে না আমাদের গ্রাম বাংলায়, যত গর্জায় তত বর্ষায় না। হঠাৎ করে সুপ্রিম কোর্ট সুও মোটো কেসটা নিলেন। এইবার কেউ বলছে এতে মমতার সুবিধা হলো, কেউ বলছে মমতার অসুবিধা হলো। যাই হোক, হিয়ারিংয়ের শুরু করে দু চার কথা হওয়ার পরেই দেখা গেল আবার ডেট পড়ে গেল। তবে তার আগে সবথেকে একটা বড় কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা যা চেয়েছেন সবগুলোই তিনি পজিটিভ করে দিয়েছেন এবং তিনি সহমত পোষণ করেছেন। কি? প্রথম হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো। সোশ্যাল মিডিয়াতে যত ছবি টবি বেরিয়েছে সেগুলো ডিলিট করো, যেটা বাস্তব ক্ষেত্রে খুবই অসম্ভব। আমরা করিনি, আমরা কখনোই না পেপারে না ইউটিউবে কোথাও আমি সুকুমার দেবনাথ কোথাও কিন্তু তার ছবি ব্যবহার করিনি। কিন্তু আমার মানে তার নাম দিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, কিন্তু সেটাও পরে নামটা কেটে দিয়েছি। এইটুকু ভুল। যাই হোক, আমি নামটা কেটে দিয়েছি, অন্যভাবে কবিতাটা লিখেছি। কিন্তু কথাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে আটকে দিলে কি সব আটকে যাবে? সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করলেই কি সমস্ত বাদ বিতণ্ডা বিবাদ বন্ধ হয়ে যাবে? বরং সোশ্যাল মিডিয়া এমন একটা জনমত তৈরি করেছে যে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটাতে গেলে তার বুক কাঁপবে। পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসন সবাই সতর্ক হবে। ডাক্তার যারা আক্রান্ত তারা সতর্ক থাকবেন। একটা হসপিটাল, সরকারি হসপিটালের মধ্যে যা তা খুশি হয়ে যাচ্ছে, এটা যেমন মেনে নেওয়া যায় না, তেমনি যারা আক্রমণ করেছে, ভেঙেছে হসপিটালটা ঘটনার পরপরই, একদিন কি দুদিন পরে গিয়ে, তাদেরও মুখোশটা খোলার চেষ্টাটা সুপ্রিম কোর্ট তেমন একটা খুব একটা গরজ দেখালেন না। কপিল সিবাল এমন একটা জিনিস করে দিলেন যে হাজার হাজার লোক যে করেছে, সেখানে কিন্তু কোর্ট মন্তব্য করেছে একটা ঘর ভাঙতে বা এই ধরনের ভাঙনে 70-80 জন বড় জোর লাগতে পারে, কখনোই 7-8 হাজার লোক যায়নি। এবং 7-8 হাজার লোক গেছে সেটা প্রমাণও করা যায়নি, তেমন কোনো ফুটেজও কারোর কাছে নেই। যদিও উনি বলেছেন ফুটেজ আছে, আসলে ফুটেজ হচ্ছে সামনে যারা অবস্থান করছিল অবস্থানের ফুটেজ আছে, সেটা আলাদা। যারা অবস্থান করেছে তারা ভাঙতে যায়নি, ভাঙনটা হয়েছে পরে অন্যভাবে। এই অবস্থানটাকেই ব্লেম করে সরিয়ে দেওয়ার জন্যই এই ভাঙনটা, এটা পরিষ্কার। ফলে তাহলে সুপ্রিম কোর্ট কি করলেন? শুধু সোশ্যাল মিডিয়াকে আপাতত আটকালেন, এই এতে দায়িত্ব শেষ হয়ে গেল। আবার রাজ্যের একজন ডিজির সম্পর্ক একটা মন্তব্য করেছেন। ডিজি, এই ডিজিকে নিয়ে বিভিন্ন সময়ে সবার একটা ক্ষোভ রয়েছে, কিন্তু রাজীব কুমারকে আমি বহু বছর আগে থেকে চিনি, বাম আমল থেকে চিনি। তখন সাউথ 24 পরগনার হেড অফিস ছিল, এসপি অফিস ছিল আলিপুরে, প্রায় যেতাম তার ঘরে। তাকে হেডকোয়ার্টার করা হয়েছিল কাগজপত্রের হিসাব টিসাব দেখা আর কি, কিন্তু তিনি তাতে খুশি ছিলেন না। তার সবসময় মনে হতো যে এই দায়িত্বটার উপযুক্ত তিনি নন, মানে এর থেকে বড় দায়িত্ব বা আরও ক্রাইম, মানে ক্রাইম কন্ট্রোলের ওপর তার একটা ভীষণ ন্যাক। তারপর ওখান থেকে উনি ট্রান্সফার হয়ে গিয়ে কোনো একটা জেলাতে হলেন, এই মুহূর্তে মনে নেই আমার, কোনো একটা জেলাতে তিনি দায়িত্ব নিলেন এসপির। তখন দেখা গেছে যে তিনি অন্য জেলাতে ঢুকে গিয়ে ক্রিমিনালদের তুলে নিয়ে আসছেন।
ক্রাইম কন্ট্রোলে রাজীব কুমার একদম প্রথম সারিতে নাম ক্রাইম কন্ট্রোলে। পরে দেখা গেল যে সেই রাজীব কুমার এই গভর্নমেন্টে এসে ক্রাইম কন্ট্রোলের জায়গা থেকে সরে গিয়ে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের দিকে বেশি নজর দিলেন। অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা, বিভিন্নভাবে হেল্প করা, ঠিক আছে, এটা তো পুলিশের কাজ, আইপিএসদের কাজ, আইএসদের কাজ, কিন্তু ক্রাইম কন্ট্রোলের জায়গায় এই যে কম্প্রোমাইজ করতে দেখা, সেই রাজীব কুমারকে আমি মানে ভাবতেই পারছি না যে অন্তত তার পক্ষে এই ধরনের কাজ খুব একটা করার কথা নয় আর কি। কিন্তু বহুদিন ধরেই রাজীব কুমার বারবার বিতর্কের জায়গায় চলে আসছেন। সন্দেশখালির ক্ষেত্রেও তাকে নিয়ে মানে এরকম হয়েছে, সে হতেই পারে বিরোধীরা, কিন্তু কথাটা হচ্ছে যে আগে কখনো বিরোধীরা পুলিশ প্রশাসন বা এদের নিয়ে এত মাথা ঘামাতো না, বা এদের উপর এতটা ক্ষোভ বিক্ষোভ করতেন না। কিন্তু এখন এই জামানায় এসে দেখছি ক্রমাগত এখন পুলিশ পুলিশ পুলিশ, যত আক্রোশ পুলিশের উপর গিয়ে পড়ছে। তার কারণটা কি? মমতা ব্যানার্জি কি টোটালি পুলিশের উপর নির্ভরশীল? এটা কি বিরোধীরা ভাবছে? বিরোধীরা যদি ভেবে থাকে যে পুলিশের উপর নির্ভরশীল মুখ্যমন্ত্রী, তাহলে পুলিশের উপর তাদের ক্ষোভ বিক্ষোভটা বাড়বে। এটা রাজনৈতিক কারণে, আবার একটা স্বাভাবিক কারণে। কোনটা, এই জায়গাটা বোঝা খুব মুশকিল। কিন্তু সুপ্রিম কোর্ট কি করবেন, আজকেও তো এরপর মনে হয় আজকে দুদিন হয়ে গেল, বা কালকে মনে হয় দুদিন হবে। কি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কী ধরনের একটা সুপ্রিম কোর্টে গেলে একটা তো আমরা কিছু পাবো। সুমোটো নিয়েছি তখন আমরা অত্যন্ত প্রত্যাশী যে একটা ডিসিশন হবে, এবং মূল যে অপরাধী, হ্যাঁ, তার দিকে তাকে এর মধ্য দিয়ে খুঁজে বের করে তাকে দায়ী করা হবে। ফাঁসি হবে কি হবে না সে তো অনেক পরের কথা। আপাতত ধরা অনেকে পড়ছে, কিন্তু মূল লোক ধরা পড়েছে কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। মানুষ এই পুলিশকে বিশ্বাস করতে পারছে না। হয়তো সঠিক লোক ধরা পড়েছে, আবার নাও হতে পারে। এই যে দুবিধা বা এই যে দ্বিধাগ্রস্ত ভাব থেকে ভেবেছিলাম যে সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার জায়গা তৈরি করে দেবে, এবং আসল যে আসামি তাকে মোটামুটি তারা আইডেন্টিফাই করবেন, চিহ্নিতকরণ করবেন, কাজটা অনেকটা এগিয়ে যাবে। এখনও মানুষ বীতশ্রদ্ধ, তারা যে সিবিআইও কিছু করতে পারলো না। সিবিআইও কী করছে এখানে ওখানে, দু একটা জায়গায় সিজিএ কমপ্লেক্সে দু একজন ডেকে নিয়ে কী করছে ঘোড়ার ডিম, কেউ বুঝতে পারছে না। ফলে এই হতাশার জায়গা থেকে বেরোতে হবে। সুপ্রিম কোর্ট পুলিশ আপাতত মানুষ এই জায়গায় এখনো মানে এই দ্বিধাবিভক্ত হয়ে দ্বিধান্বিত হয়ে ঝুলে আছে। আর এক দল ছাত্রছাত্রীরা, তারা কিন্তু তাদের মনের জ্বালা এখনো জুড়ায়নি, তারা রাস্তায় নেমে পড়েছে। তারা কিন্তু প্রত্যেক দিনই মিছিল করছে, ঝড় বৃষ্টি পুলিশ তিনটে প্রতিরোধকে ভেঙে চুরে দিয়ে তারা এগিয়ে চলেছে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দয়া করে আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।